নমস্কার, আমি সুরজিৎ স্যার। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই সুরজিৎ স্যার। তো এর আগে আমরা রেশিও প্রপোর্শনের দুটো ক্লাস করেছি, দুটো ক্লাস আপলোড করেছিলাম। আজকে আমরা থার্ড ক্লাসটা করব এবং এই ক্লাসের ম্যাক্সিমাম মোটামুটি 70% অঙ্ক একটু অ্যাডভান্স লেভেলের। তাই ক্লাসটা সবাইকে অনুরোধ করব ক্লাসটা সিরিয়ালি দেখুন, মানে জাম্প করে করে গেলে বা স্পট করে গেলে সমস্যা হবে, ঠিক আছে বুঝতে। তো সিরিয়ালি দেখুন, আশা করি ক্লাসটা সবার ভালো লাগবে। তো শুরু করছি আজকের ক্লাস। যখন বোর্ডে একটা অঙ্ক লেখা আছে, 1 নম্বর অঙ্কটা বলছে ডিভাইড ₹289 into 3 parts such that they are inversely proportional to 2, 3 and 9। মানে 289 টাকে আমরা তিনটে পার্টে ডিভাইড করব, যেই তিনটে পার্ট হচ্ছে 2, 3 আর 9 এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্স মানে কি? বিপরীত সম্পর্ক। তাহলে যেই পার্টটা 2 এর সাথে ইনভার্স আছে সেই পার্টটা তাহলে 1/2 এর সাথে নিশ্চয়ই ইনভার্সে নেই, সরল সম্পর্কে আছে। আচ্ছা, যেই পার্টটা 3 এর সাথে ইনভার্সে আছে সেটা তাহলে 1/3 এর সাথে সরল সম্পর্কে আছে। আচ্ছা, যেই পার্টটা 9 এর সাথে ইনভার্সে আছে সেই পার্টটা কি 1/9 এর সাথে সরল সম্পর্কে আছে। তো আমাদের কি করলাম, যে তিনটে পার্ট বলেছিল, তিনটে পার্ট বলছে একটা পার্ট 2 এর ইনভার্স, একটা পার্ট 2 এর ইনভার্স মানে কত 1/2, একটা পার্ট 3 এর ইনভার্স মানে কত 1/3, আর একটা পার্ট 9 এর ইনভার্স মানে 1/9। তাহলে এই রেশিওতে আমরা এই টাকাটাকে ডিভাইড করব। মানে এটা সিম্পল অঙ্কই, আগে আমরা করেছি, জাস্ট কথাটাকে ঘুরিয়ে বলা হয়েছে, ঠিক আছে। তো সিম্পলি আমরা রেশিওটা ক্যালকুলেট করে নিচ্ছি। আচ্ছা দেখো, এই তিনটে সংখ্যার এলসিএম কত আসছে 18, তা 18 দিয়ে গুণ করলাম। 18 দিয়ে গুণ করলে কত আসছে 9:3 দিয়ে ভাগ করলে কত 6:2, এই রেশিওটা আসছে। আচ্ছা, এই রেশিওতে আমরা ডিভাইড করব কত টাকা 289। আচ্ছা, টোটালটা কত আসছে আমাদের 9 6 15 দিয়ে 17 অংশ। তাহলে 17 অংশ মানে 289। তাহলে এক অংশ মানে কত হচ্ছে 17 দিয়ে ডিভাইড করলে 17 আসছে, কারণ এটা 17 স্কয়ার 289। তাহলে এক অংশ যদি 17 হয় তাহলে 9 অংশ কত আসছে 153, ঠিক আছে। আচ্ছা, 6 অংশ কত 102। আচ্ছা, 2 অংশ কত, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এক অংশ বের করে নিলাম, তারপরে 9 অংশ, 6 অংশ আর 2 অংশ বের করলাম, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল ব্যাপারটা, সিম্পল অঙ্ক একদম। আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2 তে আসছি। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, এখানে আছে বলছে স্ফিয়ার ইজ কালারড ব্ল্যাক এন্ড হোয়াইট। তাহলে একটা স্ফিয়ার মানে একটা গোলক, যেটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার করা হয়েছে, ঠিক আছে। এর বলছে দা রেশিও ইন দা আপার হেমিস্ফিয়ার ইজ 1:2 and that in the lower hemisphere is 3:2। মানে আপার হেমিস্ফিয়ার মানে উপরের পার্টটা, ঠিক আছে। উপরের পার্টটার ব্ল্যাক এন্ড হোয়াইটের রেশিও কত আসছে 1:2, আর লোয়ার পার্টটার ব্ল্যাক এন্ড হোয়াইটের রেশিও কত আসছে 3:2। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ ব্ল্যাক এন্ড হোয়াইট ইন দ্য টোটাল স্ফিয়ার, মানে পুরো গোলকটায় ব্ল্যাক এন্ড হোয়াইটের রেশিও কত হবে, ঠিক আছে। তো এটা একটু ব্যাপারটা কনসেপচুয়ালি বুঝিয়ে দিই, কারণ এই অঙ্কটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে দেয়, সেই অঙ্কটা পরের অঙ্কটা আমরা যাব, কনসেপ্টটা একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো, একটা স্ফিয়ার বলেছে মানে একটা গোলক। তো আমি প্রথমে একটা গোলক আঁকলাম। আচ্ছা, এই গোলকের দুটো পার্ট করলাম, একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট। আচ্ছা, এবার আপার পার্টটার ভলিউম যদি 1 হয়, লোয়ার পার্টটারও ভলিউম তাহলে 1 হবে, কারণ হাফ হাফ করে দিয়েছি। তাহলে আমাদের গোলকের টোটাল ভলিউমটা কত আসছে 2 আসছে, ঠিক আছে। মানে 1 + 1 সমান কত 2। মানে আপার পার্টটা হচ্ছে 1 পার্ট, লোয়ার পার্টটাও তাহলে সেম, ভলিউমটা সেম হবে 1 পার্ট, আর টোটাল ভলিউমটা কত আসবে 2 পার্ট, বা ভলিউম বলতে পারি বা আমাদের সারফেস এরিয়া বলা যেতে পারে। আচ্ছা, এবার আমাদের বলেছে আপার পার্টের ব্ল্যাক এন্ড হোয়াইটের রেশিও কত। তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট, আপার পার্টের ব্ল্যাক এন্ড হোয়াইটের রেশিও কত বলেছে আমাদের 1:2, আর লোয়ার পার্টের ব্ল্যাক এন্ড হোয়াইটের রেশিও কত বলছে 3:2, ঠিক আছে। তো আমরা জাস্ট টোটালটা কিভাবে বের করব। তাহলে দেখো, আপার পার্টে ব্ল্যাক এন্ড হোয়াইটের রেশিও আছে আমাদের 1:2। আচ্ছা, লোয়ার পার্টে ব্ল্যাক এন্ড হোয়াইটটা কত আছে আমাদের 3:2। এবার আমরা জানি আপার হেমিস্ফিয়ার লোয়ার হেমিস্ফিয়ারের আয়তনটা কি হবে, আয়তন বা সারফেস এরিয়া সমান হবে। তাহলে উপরের পার্টটা যদি 1 পার্ট হয় তাহলে নিচেরটাও 1, তাহলে আয়তনটা সমান হবে। এখানে দেখো, যদি আমি যোগ করি 2 আর 1 3, এখানে যোগ করলে 3 আর 2 5, তাহলে একটা 3 আসছে রেশিওর যোগফল, আর একটা রেশিওর যোগফল কত আসছে 5 আসছে। দুটোর ভলিউম কিন্তু সেম আসছে না। তো আমাদের কি করতে হবে, ভলিউমটাকে জাস্ট সেম করে দিতে হবে।
তো কিভাবে সেভ করব? আগে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি, যখন রেশিও সাম দিয়ে ক্রস গুণ করব সামগুলো ইকুয়াল হয়ে যাবে, যখন আমি ডিফারেন্স দিয়ে ক্রস গুণ করব ডিফারেন্সগুলো ইকুয়াল হয়ে যাবে। তো এখানে আমরা সেভ করব, এখানে দেখো আমরা সামটাকে সমান করব কিভাবে? এই দুটো নাম্বার যোগ করলে কত আসছে 5, উপরের রেশিওর সাথে 5 গুণ করছি। এই দুটো নাম্বার যোগ করলে কত আসছে 3, তাহলে নিচের রেশিওর সাথে 3 গুণ করছি, তাহলে অটোমেটিক দেখবে দুটো সমান হয়ে যাবে। দেখো 3 3 5 15, এটা 5 5 3 15, ঠিক আছে? তাহলে আপার হেমিস্ফিয়ার লোয়ার হেমিস্ফিয়ার ভলিউম কি 15 15 সমান। তো আমরা টোটালটা কাউন্ট না করে আলাদা আলাদা রেশিওতে লিখব। 5 দিয়ে গুণ করলে কত আসছে 5 একে 5, আর এটা 5 গুণ 2 10 আসলো। 3 দিয়ে গুণ করলে 3 গুণ 3 9, এটা কত 3 গুণ 2 6, ঠিক আছে? আচ্ছা এবার টোটাল স্পিয়ার মানে কি আপার আর লোয়ারটা যোগ করে দেব, তাহলে কি চলে আসবে টোটাল স্পিয়ারটা চলে আসবে আমাদের। তো টোটাল পার্টটা আনতে গেলে আপার আর লোয়ারটা আমরা যোগ করে দিচ্ছি। তো যোগ করলে কত আসছে 9 আর 5 14, 10 আর 6 16, 2 দিয়ে কাটলে কত আসছে 7:8। তাহলে টোটাল স্পিয়ারের ক্ষেত্রে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটের রেশিওটা কত চলে আসলো 7:8। মানে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের অবশ্যই ভলিউমের ব্যাপারটা বা সারফেস এরিয়ার ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমাদের যেমন এখানে আপার পার্টটা এক অংশ, নিচের পার্টটা এক অংশ, মানে আপার আর লোয়ারের ভলিউম কিন্তু সমান করতে হবে। এখানে আমি ওই জন্য ক্রস গুণ করে সমান করে দিয়েছি নরমাল। এবার টোটাল বলেছে বলে আপার পার্ট লোয়ার পার্ট জাস্ট অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? একদম সিম্পল ব্যাপার। তো নেক্সট আমি পরের কোশ্চেনটা আসছি, এটা একটার একটু অ্যাডভান্স লেভেল, এটা ঘুরিয়ে কোশ্চেনটা করলে কেমন হয়, ওটা প্রসেসটা একটু আলাদা হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো তাহলে নেক্সট অঙ্কটা কোশ্চেন নাম্বার 3 বলছে ইন দা হোল ওয়ার্ল্ড দ্য রেশিও অফ ল্যান্ড এন্ড ওয়াটার ইজ 1:2। আচ্ছা ওয়ার্ল্ড মানে কি পৃথিবীটা, তো পৃথিবীটা তো একটা স্ফিয়ার, মানে আগের অঙ্কটার সাথে ব্যাপারটা রিলেটেড। তাহলে পুরো পৃথিবীতে ল্যান্ড এন্ড ওয়াটার কত আছে 1:2 রেশিওতে আছে। আচ্ছা ইন দা নর্থার্ন হেমিস্ফিয়ার ইট ইজ 2:3। এটাকে এই অঙ্কটাকে কিন্তু জিওগ্রাফির সাথে মেলাতে যাবে না, ডেটা মিলবে না, ঠিক আছে? এটা জাস্ট একটা অঙ্কের খাতিরে করাচ্ছি ব্যাপারটা। এবার এটাকে অন্যভাবে ডেটা দিয়ে দিতে পারে, প্রসেসটা জাস্ট জেনে নাও। অনেকে ভাবছে জিওগ্রাফি অনুযায়ী যদি ডেটাগুলো মেলাতে যাই ম্যাচ করবে না। আমাদের পুরো পৃথিবীতে রেশিও হচ্ছে ল্যান্ড এন্ড ওয়াটার 1:2, নর্থার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড এন্ড ওয়াটার কত আছে 2:3, ঠিক আছে? এবার হচ্ছে ফাইন্ড দ্য রেশিও অফ ল্যান্ড এন্ড ওয়াটার ইন দ্য সাউথার্ন হেমিস্ফিয়ার। তাহলে পুরো পৃথিবীর থেকে নর্থার্ন পার্টটা বাদ দিলে সাউথার্নটা আসে, কিন্তু দেখো পুরো পৃথিবীর সাথে নর্থার্ন পার্টের ভলিউম কিন্তু ইকুয়াল না, ঠিক আছে? এই জায়গাটাই আমাদের টুইস্ট। তো কি করব আমরা? তো ওই গোলকের ব্যাপারটাই দেখছি আমরা। এটা ধরো নর্থার্ন হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধ, এটা হচ্ছে সাউথার্ন হেমিস্ফিয়ার, দক্ষিণ গোলার্ধ। তো নর্থার্ন হেমিস্ফিয়ারের ভলিউমটা যদি এক হয়, সাউথার্ন হেমিস্ফিয়ারের ভলিউমটাও যদি এক হয়, কারণ নর্থার্নটা যদি এক হয় সাউথার্নটা এক হবে, কারণ কি হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক। তাহলে গোলকের দুটো অংশ দুটোই সমান, এটা যদি 1 হয় এটাও 1, তাহলে আমাদের টোটালটা কত আসছে 2, একদম আগেরটার মতো। তা আমি জাস্ট ব্যাপারটা একটু লিখে দিই। তাহলে নর্থার্ন স্ফিয়ার, লিখি, তাহলে নর্থার্ন হেমিস্ফিয়ার প্লাস যদি সাউথার্ন হেমিস্ফিয়ার করি তাহলে ইকুয়ালস টু আমাদের আসে কি টোটাল স্ফিয়ারটা আসছে। নর্থার্ন হেমিস্ফিয়ার সাউথার্ন হেমিস্ফিয়ার যোগ করলে টোটাল স্ফিয়ার। নর্থার্ন হেমিস্ফিয়ারের ভলিউমটা যদি 1 হয়, সাউথার্ন হেমিস্ফিয়ারের ভলিউমটা যদি 1 হয়, তাহলে টোটাল হেমিস্ফিয়ারের ভলিউমটা কত আসছে আমাদের 2 আসছে। বাট এই ব্যাপারটা কিভাবে অ্যাপ্লিকেশন করব? দেখো আমাদের ল্যান্ড এন্ড ওয়াটারের রেশিও দেওয়া ছিল টোটাল স্ফিয়ারে, টোটাল স্ফিয়ারে ল্যান্ড ইজ টু ওয়াটার একটা রেশিও দেওয়া আছে, কি দেওয়া আছে 1:2, মানে জল আর স্থলের অনুপাত, সরি স্থল আর জল, ল্যান্ড এন্ড ওয়াটার। আচ্ছা নর্থার্ন হেমিস্ফিয়ারে কি আছে? নর্থার্ন হেমিস্ফিয়ারে রেশিওটা হচ্ছে 2:3, সাউথার্নটা বের করব। তাহলে দেখো আমরা টোটাল স্ফিয়ারের থেকে নর্থার্ন পার্টটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কি চলে আসে সাউথার্ন পার্ট। তার মানে এখানে আমাদের টোটাল স্ফিয়ার থেকে নর্থার্ন পার্টটা কিন্তু মাইনাস করতে হবে। তাহলে সেটা করলে কি আসবে আমাদের সাউথার্ন হেমিস্ফিয়ারের পার্টটা আসবে। কিন্তু মাইনাস করার আগে আমাদের কিন্তু ভলিউমের ব্যাপারটা একটু কম্পেয়ার করে নিতে হবে। মানে আমাদের নর্থার্ন পার্টের ভলিউম যা হবে টোটাল পার্টের ভলিউম কিন্তু তার ডবল হবে, ঠিক আছে? তো আমরা যে ব্যাপারটা শিখেছিলাম ওই যোগ করে ক্রস গুণ করলে কি ভলিউমগুলো ইকুয়াল হয়। তো প্রথমে আমরা ইকুয়াল করে দেব, কারণ দেখো এখানে আছে 2 আর 1 3 আছে, এখানে 3 আর 2 5, ইকুয়াল নেই। তো আমরা প্রথমে কি করব ইকুয়াল করে দেব। এখানে এটার যোগফল 5, 5 দিয়ে গুণ করছি, এটার যোগফল 3, 3 দিয়ে গুণ করছি। তাহলে ও যোগফল 3, 3 5 15, যোগফল 5, 5 3 15 সমান হলো।
কিন্তু এই দুটো কিন্তু সমান নয়। নর্থার্ন পার্টের ভলিউম কত আছে 1, নর্থার্ন পার্টের ভলিউমের সাথে তাহলে 1 রাখলাম। টোটাল স্কয়ারের ভলিউম কত আছে 2, তাহলে টোটাল স্কয়ারের ভলিউমের সাথে কি করলাম 2 রাখলাম, ঠিক আছে। এবার এই ব্যাপারটা দেখো, এই ভলিউমটা এই ডবল হয়ে গেছে, এটা 15, এটা দেখো কাউন্ট করলে 30 আসছে, তাহলে আর হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। নরমালি গুণ করে দিচ্ছি, 5 গুণ 2 কত 10, 10 দিয়ে গুণ করছি, তাহলে 10:20, ঠিক আছে। এটা তাহলে 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে কত 6:9। এবার টোটাল স্কয়ারের ভলিউমের পার্ট রেশিওতে আসছে আমার ল্যান্ড এন্ড ওয়াটার আলাদা আলাদা চলে এসেছে, নর্থার্ন স্কয়ারের ল্যান্ড এন্ড ওয়াটার আলাদা আলাদা চলে এসেছে। এবার যেই আমি টোটাল থেকে নর্থার্ন পার্টটা বাদ দেবো, কি চলে আসবে সাউথার্ন পার্ট, কারণ ভলিউমটা ইজিলি কম্পেয়ার করা হয়ে গেছে। যেই মাইনাস করে দেবো, এটা কত আসছে মাইনাস করলে 4, আর 20 থেকে 9 মাইনাস করলে 11, তাহলে আমাদের এই রেশিওটা কত চলে আসলো 4:11। তাহলে সাউথার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড এন্ড ওয়াটারের রেশিও কত আসছে 4:11। একদম ইজি ব্যাপার, এই ভলিউমের ব্যাপারটা একটু কম্পেয়ার করে নিতে হবে। এটা 3টে 4টে সংখ্যা দিয়েও রেশিও দিতে পারে, আমি পরে করাবো এগুলো, ঠিক আছে। তো ইজি ব্যাপার একদম। তো আমরা এরপরে নেক্সট প্যাটার্নে নেক্সট অঙ্কে যাচ্ছি, ঠিক আছে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, একটু ভালো অঙ্ক, একটু অন্য টাইপের অঙ্ক, একটু দেখে নাও। ওই যে the ratio of A's and B's income was 3:4, ঠিক আছে। তাহলে A আর B এর ইনকামের রেশিও কত 3:4। আচ্ছা, তা বলছে the ratio of their own incomes of last year and this year। আচ্ছা, এটা was দেওয়া ছিল, was মানে কি আমাদের past এর কথা বলেছে, তার মানে এই was যেটা দেওয়া আছে সেটা অবশ্যই কি লাস্ট ইয়ারের হবে। তারপর বলছে the ratio of their own incomes of last year and this year। তাহলে এই বছরের কথা যদি বলি তাহলে তো was বলবো না, তাহলে is বলবো, কারণ প্রেজেন্টে আছে। তার মানে লাস্ট ইয়ারের সাথে এই বছরের রেশিও অফ ওন ইনকামস, ওন মানে কি নিজস্ব, কার নিজস্ব, এ এবং বি দুজন ব্যক্তি আছে তাদের নিজস্ব ইনকাম। আচ্ছা, সেই রেশিওটা কত বলছে 4:5, 2:3 রেসপেক্টিভলি, ঠিক আছে। তাহলে এরটা হচ্ছে 4:5, বি এরটা 2:3। আচ্ছা, বলছি ইফ দ্য টোটাল সাম অফ देयर প্রেজেন্ট ইনকামস, মানে বর্তমানে তাদের দুজনের টোটাল ইনকামের যোগফলটা কত 4160 টাকা, দেন ফাইন্ড দ্য প্রেজেন্ট ইনকাম অফ এ। তো আমাদের প্রথমে যে রেশিওটা দেওয়া ছিল ওটা কিসের রেশিও দেওয়া ছিল, দ্য রেশিও অফ A's and B's ইনকাম ওয়াজ 3:4, মানে আগে ছিল কত 3:4, মানে আগের বছরে ছিল 3:4। আচ্ছা, A আর B এর ইনকাম লাস্ট ইয়ারের রেশিওটা কত ছিল আমাদের 3:4। এবার দেখো ইন্ডিভিজুয়াল যেটা বলছে ওন ইনকামস কি লাস্ট ইয়ারের সাথে দিস ইয়ারের রেশিও, মানে প্রত্যেকের, মানে এ এর লাস্ট ইয়ারের ইনকাম কত আর প্রেজেন্ট ইয়ারের ইনকাম কত, সেটা একটা রেশিও আছে কত 4:5। বি এর লাস্ট ইয়ারের ইনকাম কত, প্রেজেন্ট ইয়ারের ইনকাম কত, সেই রেশিওটা কত 2:3। তো আমাদের কি হচ্ছে লাস্ট ইয়ারের সাথে প্রেজেন্ট ইয়ারের একটা রেশিও পাচ্ছি। তাহলে এ এর ক্ষেত্রে পেয়েছি কত লাস্ট ইয়ারের সাথে প্রেজেন্ট ইয়ার, এর ক্ষেত্রে লাস্ট ইয়ার প্রেজেন্ট ইয়ারের রেশিও হচ্ছে 4:5, বি এর ক্ষেত্রে লাস্ট ইয়ার প্রেজেন্ট ইয়ারের রেশিও কত হচ্ছে 2:3। তাহলে এর ইনকামটাও বেড়েছে, 4 থেকে 5 হয়েছে, বি এর ইনকামটা 2 থেকে 3 হয়েছে। এবার আমরা বর্তমানে দুজনের টোটাল ইনকাম কত 4160। এবার আমি তাহলে বর্তমান ইনকামের রেশিওটা বের করতে হবে এই বছরে, কারণ এই যে রেশিও দেওয়া আছে সেটা আগের বছরের, কিন্তু টোটাল সাম দেওয়া আছে এই বছরের, সেখান থেকে আমি এই বছরের ইনকাম পাবো। তাহলে আমাদের প্রেজেন্ট ইয়ারের ইনকামের রেশিওটা আনতে হবে। তো কিভাবে আনবো দেখো, তো আমাদের দেখো এর ক্ষেত্রে আমাদের আগের বছরে কত ছিল 3 টাকা ইনকাম ছিল ধরে নিলাম, বি এর ক্ষেত্রে ইনকাম ছিল কত 4 টাকা। এবার এই রেশিওতে আসছি, এর ক্ষেত্রে লাস্ট ইয়ারে যদি 4 টাকা ইনকাম হয় তাহলে এই ইয়ারে কত হবে 5 টাকা বাড়ছে। এর ক্ষেত্রে লাস্ট ইয়ারে যদি 4 টাকা হয়, এই ইয়ারে হচ্ছে কত 5 টাকা। তো লাস্ট ইয়ারে যদি 1 টাকা হয়, এই ইয়ারে কত হচ্ছে 5/4, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে 4 এর থেকে 5 হলো, তাহলে 1 এর জায়গায় কত হবে 5/4, মানে এই রেশিওতে বাড়ছে। তাহলে 3 এর জায়গায় কত হবে, 1 এর জায়গায় যদি 5/4 হয়, 3 এর জায়গায় কত হবে 3 × 5/4। তাহলে এর ইনকামটা হয়ে গেল 3 × 5/4। আচ্ছা, সিমিলারলি বি এরটা কি হবে 2 থেকে 3 হচ্ছে, 2 এর থেকে 3, তাহলে 1 এর জায়গায় কত 3/2, তাহলে 4 এর জায়গায় কত 4 × 3/2। তাহলে বি এর ইনকাম হয়ে গেল 4 × 3/2। এবার সিম্পলি আমরা রেশিও করে দেব, 3 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 4 কে কত আসছে 2, 5/4 2, তাহলে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5:8। এটা হচ্ছে তাদের প্রেজেন্ট ইনকামের রেশিও। আচ্ছা, প্রেজেন্ট ইনকামের টোটালটা কত আছে আমাদের
8 আর 5 13 অংশ। টোটাল কত টাকা আছে? 4160 টাকা। তাহলে আমরা কি করছি এখান থেকে 13 অংশ সমান সমান হচ্ছে 4160। চেয়েছে কি ফাইন্ড দা প্রেজেন্ট ইনকাম অফ এ। তাহলে এর টা কত ছিল? 5 অংশ। তাহলে 5 অংশ কত আসবে? 5 অংশ হচ্ছে 4160 ইনটু 5/13। ঠিক আছে? আচ্ছা এবার ক্যালকুলেট করে দিচ্ছি। তাহলে 4 দুগুণে 26, 3 তেরো 39, 320, 5 3 15, 1600। তাহলে এর প্রেজেন্ট ইনকামটা আমাদের কত আসছে? 1600 টাকা। বোঝা গেল? একদম সিম্পল ব্যাপার। এই অঙ্কটা অনেকে ভয় পায়, এই টাইপের অঙ্ক একদম সিম্পল জিনিস, বেশি ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে? তো নেক্সট আমরা পরের কোশ্চেনে আসছি। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 বলছে ডিভাইড ₹7,230 মানে 7230 টাকা ডিভাইড করব অ্যামং এবিসি। তো এবিসি এর মধ্যে টাকাটা আমরা ডিভাইড করব। তার মানে আমাদের a প্লাস b প্লাস c ইকুয়ালস টু আসছে 7230 টাকা। ঠিক আছে? এবার হচ্ছে সো দ্যাট if their shares be diminished by ₹5, ₹10 and ₹15 মানে বলছে এমন ভাবে ডিভাইড করব যদি তাদের শেয়ারটা 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা যথাক্রমে কমে যায়। মানে এর টাকাটা 5 টাকা কমবে, বি এর টাকাটা 10 টাকা কমবে, সি এর টাকাটা 15 টাকা কমবে। কমার পর কি হবে? দা রিমাইন্ডার মানে কমে যাওয়ার পরে যে টাকাগুলো আসবে তাদের রেশিও কত আসবে? 3:4:5। বোঝা গেল ব্যাপারটা? তো আমাদের বলছে a এর টাকাটা 5 টাকা কমবে। তা আমি জাস্ট বোঝার জন্য লিখছি a - 5 প্লাস b ছিল b এর টাকাটা 10 টাকা কমলো, তাহলে কি লিখলাম? b - 10। c এর টাকাটা 15 টাকা কমলো, তাহলে c - 15। তাহলে তিনজনের টাকা থেকে টোটাল কত টাকা কমছে? 5 টাকা, 10 টাকা, 15 টাকা। টোটাল কত কমছে? যোগ করলে 30 টাকা। তার মানে টোটাল টাকাটা তিনজনের যে সমষ্টি ছিল সেটা কি হলো? 30 টাকা কমে গেল। তাহলে 7230 টাকার থেকে 30 টাকা কমে গেল। তাহলে এখন থাকলো আমাদের কত টাকা? 7200 টাকা। তার মানে কমানোর পর এটাই হচ্ছে রিমাইন্ডার। সেই রিমাইন্ডারের রেশিও কত বলছে? 3:4:5। তাহলে এই রেশিওটা আসছে 3:4 মানে এই তিনটে পার্টের রেশিও হবে, আলাদা করে আর লিখলাম না, এখানেই লিখে দিলাম। ঠিক আছে? তাহলে এই রেশিওতে কোন টাকাটা ভাগ হবে? রিমাইন্ডার পার্টটা। রিমাইন্ডার পার্টটা কত? 7200। আমি দেখি রেশিও যোগ করলে কত আসছে? 5 আর 4 9, 9 আর 3 12। তাহলে 12 অংশ মানে হচ্ছে 7200 টাকা। তাহলে এক অংশ কত হচ্ছে? 6 12 72 মানে 600 টাকা। তাহলে এক অংশ হচ্ছে 600 টাকা। তিন অংশ কত? 3 6 1800, চার অংশ 4 6 2400, পাঁচ অংশ 5 6 30 মানে 3000। ঠিক আছে? তো পরীক্ষার সময় আমাদের সবকটা করার দরকার নেই। এখানে আমি কোশ্চেনে এবিসি কোনটা চাইনি, জাস্ট বলেছি ডিভাইড করো কে কত টাকা পায়। পরীক্ষার সময় তোমাদের যে কোনো একটা চাইবে, হয় এ চাইবে অথবা বি চাইবে অথবা সি চাইবে। এবার দেখো এই পার্টটা হচ্ছে 1800 টাকা। তার মানে a - 5 হচ্ছে 1800। তাহলে a কত হবে? 5 টাকা বেশি হবে। তাহলে এর ভ্যালুটা কত আসছে? 1805 টাকা। আচ্ছা b - 10 কত? b - 10 করলে 2400। তাহলে b টা কি 10 টাকারও বেশি হবে। তাহলে 2410। আর c - 15 করলে 3000। তাহলে c টা কি 15 টাকা বেশি। তাহলে কত হচ্ছে? 3015 টাকা। তাহলে ডিভাইড করলাম। তাহলে a পাচ্ছে এই টোটাল টাকার মধ্যে a পাচ্ছে কত? 1805 টাকা, b পাচ্ছে 2410 টাকা আর c পাচ্ছে কত? 3015 টাকা। বোঝা গেল ব্যাপারটা? একদম সিম্পল জিনিস। তো নেক্সট আমরা পরের কোশ্চেনে আসছি। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6 বলছে কস্ট অফ ডায়মন্ড ভ্যারিজ ডিরেক্টলি অ্যাজ দ্য স্কয়ার অফ ইটস ওয়েট। মানে ডায়মন্ডের যে কস্ট দামটা ভ্যারি করছে কার সাথে? ওয়েটের স্কয়ারের সাথে। তো আমাদের দুটো কোয়ান্টিটি এখানে আসছে, তাহলে আমাদের প্রথমে লিখব ওয়েট আর এটা লিখছি কস্ট। আচ্ছা কস্টটা ভ্যারি করছে কার সাথে? ওয়েটের স্কয়ারের সাথে। তো কস্টটা যখন বের করতে হবে আমাদের ওয়েটের স্কয়ার করে কম্পেয়ার করতে হবে। তো আমরা এখানে ভ্যারিয়েশন কেএফএ আনার দরকার নেই, আমরা শর্ট প্রসেসে করছি। তো দেখো এই ডায়মন্ড ইজ ব্রোকেন ইনটু 4 পিসেস। তাহলে একটা ডায়মন্ড ভেঙে 4টে টুকরো হয়ে গেছে। এবার বলছে উইথ দ্য ওয়েট ইন দ্য রেশিও। তাহলে ভেঙে যে 4টে টুকরো হয়েছে সেই ওজনের অনুপাতটা কত? 1:2:3:4। তাহলে ওজনের অনুপাতটা হচ্ছে 1:2:3:4 এই অনুপাতে ভেঙেছে। ঠিক আছে? ওজনের অনুপাত হচ্ছে 1:2:3:4।
তাহলে টোটাল ওজনটা কত? দেখো ওজনটা কখনো চেঞ্জ হবে না, যদি আমরা 4টে টুকরো করি 10টা টুকরো করি, টোটাল ওজনটা আবার যদি টুকরোগুলোকে এক জায়গায় রাখি ওজনটা সেম থাকবে, কিন্তু কস্টটা ভ্যারি করতে পারে, ঠিক আছে, মানে মূল্যটা কমে যেতে পারে। কেন কমতে পারে? কারণ মূল্যটা ডিপেন্ড করছে একটা ভ্যারিয়েশনের উপর, কিন্তু ওয়েটটা তো কারোর উপর ডিপেন্ড করছে না। 4টে টুকরো যোগ করলে টোটালটা ওয়েট আগে যা ছিল এখনো সেম থাকবে। দেখো তাহলে টোটাল ওয়েটটা কত আসছে আমাদের? 4টে টুকরো টোটাল ওয়েট কত? রেশিও দিয়ে জাস্ট কম্পেয়ার করছি, 4 3 2 1 যোগ করলে কত? 10। তাহলে আমাদের টোটাল ওয়েটটা আগে কত ছিল? 10। এখন 4টে টুকরো হয়েছে, একটা 1 একটা 2 একটা 3 একটা 4, ঠিক আছে। আচ্ছা কস্ট মানে কস্ট কিভাবে বের করব? কস্টটা বের করতে গেলে আমাদের ওয়েটের স্কয়ার করতে হবে, সেই স্কয়ার দিয়ে কম্পেয়ার করতে হবে। তাহলে যখন ইন্ডিভিজুয়ালি 4টে ডায়মন্ড হয়ে গেল, প্রত্যেকটা আলাদা আলাদা দাম, তো প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েটের স্কয়ার করলে আলাদা আলাদা কস্ট পাবো। তো প্রথমটা ওয়েট হচ্ছে 1, তার কস্ট কত আসবে? 1 স্কয়ার। তারপরটা ওয়েট হচ্ছে 2 স্কয়ার, তারপরটা 3 স্কয়ার, তারপরে 4 স্কয়ার। তাহলে এই 4টে টুকরো ডায়মন্ড বিক্রি করে আমাদের টোটাল কতটা কস্ট উঠলো চেক করে দিই। 1 + 4 + 9 + 16, তাহলে আমাদের এখন কত টাকা উঠছে? 30 টাকা উঠছে। আচ্ছা আগে আমাদের পুরো একটা গোটা ডায়মন্ড ছিল যার ওয়েট ছিল কত? 10, সেক্ষেত্রে আমাদের কস্ট কত আসতো? 10 স্কয়ার। তাহলে দেখো আগে আমরা কত পেতাম? ডায়মন্ড বিক্রি করে ধরো 100 টাকা পেতাম, এখন ডায়মন্ড বিক্রি করে কত পাই? 30 টাকা পাই। তাহলে আমাদের এক্ষেত্রে লস হচ্ছে না? কত লস হচ্ছে? 70 লস হচ্ছে। তাহলে রেশিও দিয়ে কম্পেয়ার করলাম, তাহলে কস্টে আমাদের 70 লস হচ্ছে। এখানে বলেছে আমাদের লস কত হয়েছে? 70,000 টাকা। তাহলে 70 পার্ট মানে কত হবে? 70 পার্ট মানে 70,000, কারণ লসের পরিমাণটা বলেছিল। এবার হচ্ছে ভ্যালু অফ, আচ্ছা এখানে চেয়েছিল কোশ্চেনটা আমাদের হোয়াট ইজ দ্য প্রাইস অফ অরিজিনাল ডায়মন্ড। অরিজিনাল ডায়মন্ডের প্রাইস কত? মানে যখন আস্ত ছিল, জিনিসটা এখন ভাঙেনি, তখন প্রাইসটা রেশিওতে কত আছে আমাদের? 100। লসটা কত বলেছে? 70, সেটা 70,000। তাহলে 70 পার্ট মানে 70,000। অরিজিনাল ডায়মন্ডের দাম কত? 100 পার্ট। তো 70 পার্ট যদি 70,000 হয়, তাহলে 100 পার্ট কত হয়ে যাবে? 1 লাখ হয়ে যাচ্ছে। তাহলে 100 পার্ট আসছে 1 লাখ। তাহলে আমাদের অরিজিনাল ডায়মন্ডটার দাম কত? অ্যাকচুয়ালি 1 লাখ টাকা। আর যখন ভেঙে আমি বিক্রি করছি 4টে টুকরো, তখন দাম পাচ্ছি কত? 37,000 টাকা। তাই লস হচ্ছে কত? 70,000 টাকা। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কত? অরিজিনাল ডায়মন্ডের দাম 1 লাখ। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো আমরা নেক্সট পরের কোশ্চেনে যাচ্ছি। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 বলছে দ্য স্যালারিজ অফ এবিসি টুগেদার অ্যামাউন্ট টু 6060। তার মানে এবিসি টোটাল স্যালারিটা আসছে কত আমাদের? 6060 টাকা, ঠিক আছে। এর বলছে ইফ দে স্পেন্ড 80%, 85% এন্ড 75% অফ देयर রেসপেক্টিভ ইনকামস, মানে এবিসি প্রত্যেককে তার ইনকামের 80%, 85% এই যথাক্রমে খরচ করেছে, ঠিক আছে। তো বলছে দেয়ার সেভিংস আর ইন দা রেশিও, তাহলে একটা সেভিংস এর অনুপাত দিয়েছে। তো আমরা দেখি প্রথমে আমরা কি করছি? আমরা এক্সপেন্ডে যাচ্ছি। আচ্ছা এক্সপেন্ড কি করেছে? আচ্ছা এর ক্ষেত্রে দেখো এ খরচ করেছে কত? তার স্যালারির 80% খরচ করেছে, বি খরচ করেছে 85%, সি খরচ করেছে তার স্যালারি 75%, ঠিক আছে। তাহলে সেভ করছে কত? এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, কারণ সবার স্যালারি তো সমান নয়। এ তার নিজের স্যালারির 80% খরচ করলো, তার মানে এ যা স্যালারি তার 20% ও সেভ করলো। তাহলে এ তার স্যালারি 20% সেভ করলো, বি নিজের স্যালারির 85% খরচ করেছে, তাহলে 15% কি করেছে? সেভ করেছে। সি তার স্যালারি 75% খরচ করেছে, তার মানে 25% কি করবে? সে সেভ করবে। এবার দেখো এখানে একটা সেভিংস এর রেশিও দেওয়া আছে। সেভিংস এর রেশিওটা কত দেওয়া আছে আমাদের? 5:6:9, এটা সেভিংস এর রেশিও। তো আমাদের কি করতে হবে? ডিরেক্ট স্যালারি রেশিও বের করতে হবে। তাহলে আমাদের স্যালারি রেশিওটা কি হবে? আচ্ছা দেখো এর ক্ষেত্রে সেভিংস পার্টটা কত? 20% অফ হিজ স্যালারি। তাহলে এ 20% স্যালারি সেভিংস করছে, তাহলে স্যালারি কত? 100%। তাহলে 20% এর ভ্যালু কত রেশিওতে? 5 টাকা। ধরে নিলাম এটা 5 টাকা, 6 টাকা, 9 টাকা। তাহলে এ সেভ করছে 20%, তাহলে 20% এর ভ্যালু কত? 5 টাকা। তাহলে স্যালারিটা কত? 100%। তাহলে 20% যদি 5 টাকা হয়, 100% কি হবে? বেশি হবে। তাহলে আমরা কি করব? 5 ×
100/20, 20% 5 টাকা, 100% কি হচ্ছে বেশি হচ্ছে, তাহলে 100টা উপরে গেল, 20টা নিচে থাকলো। একইভাবে বি সেভ করেছে 15%, তাহলে 15% কত 6 টাকা, তাহলে 100% কত বি এর রেসপেক্টে, তাহলে 100% বেশি হচ্ছে, তাহলে 6 গুণ 100/15। সি কত করছে সেভিংস 25%, 25% হচ্ছে 9 টাকা, আমার সেভিংস এর রেশিওতে 9 আছে, তাহলে 100% কত বেশি হবে, তাহলে ইনটু 100/25। আর একটু ক্যালকুলেট করে দিই, 5 এটা কাটলে 4, 6 3 দিয়ে কাটলে হচ্ছে 5, 2 5 দিয়ে কাটলে 20। আচ্ছা এটা রেশিও আসছে 25, 20 দুগুণে 40, এটা কত 4 9 36, ঠিক আছে। এটা হচ্ছে তাদের স্যালারি রেশিও। এবার দেখো স্যালারি টোটালটা কত আছে 6060 টাকা, তাহলে টোটালটা যোগ করে নিচ্ছি, কত আসছে 3 4 3 7 2 9 11 101, টোটাল যোগ করলে কত আসছে 101, তাহলে 101 পার্ট মানে কত 6060, আর টোটাল স্যালারি, তাহলে এক অংশ মানে কত গেল হচ্ছে 60, তাহলে এক অংশের ভ্যালু আসলো 60। এবার পরীক্ষার সময় যে কোনো একটা চাইবে, বলবে হয় এ এর স্যালারি কত, বি এর স্যালারি কত, সি এর স্যালারি, যে কোনো একটা চাইবে, ঠিক আছে, অথবা রেশিওটা চাইবে। আমি যদি বলি এ এর স্যালারি কত, তাহলে এক অংশ মানে 60 টাকা, 25 অংশ মানে 25 গুণ 60, তাহলে 25 গুণ 60 কত 6 25 150, আর একটা শূন্য 1500 টাকা। বি এর স্যালারি কত 60 গুণ 40 4 4 24 মানে 2400 টাকা। সি এর স্যালারি কত 36 গুণ 60, আচ্ছা 6 গুণ 36 কত 216। তাহলে দেখো এবিসি তিনজনের স্যালারি আমরা পেয়ে গেলাম কত 1500 টাকা, 2400 টাকা, 2160 টাকা। তাহলে এই ক্ষেত্রে এটাই আমাদের অ্যানসার, কারণ আমাদের বলেছিল তাদের রেসপেক্টিভ স্যালারিটা কত হবে। তাহলে অ্যানসার হচ্ছে 1500, 2400 আর 2160 টাকা, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি এবার। দেখো নেক্সট কোশ্চেন বলছে এ ম্যান ডিভাইডেড টু সামস অফ মানি অ্যামং ফোর সন্স। তাহলে একটা ব্যক্তি দু জায়গায় রাখা ছিল দু রকম টাকা, দুটো পরিমাণ টাকা, সেটা চারজন ছেলের মধ্যে ডিভাইড করলো। চারজন ছেলের নাম বলেছে কত আর এস টি ইউ, চারজন ছেলে হচ্ছে আর এস টি ইউ। আর এবার বলছে সাচ দ্যাট কিভাবে ডিভাইড করলো, দ্য ফার্স্ট ইন দ্য রেশিও 4:3:2:1, তাহলে প্রথম অর্থটা এই রেশিওতে ডিভাইড করেছে চারজন ছেলের মধ্যে, এন্ড দ্য সেকেন্ড ইন দ্য রেশিও কত 5:6:7:8 এই রেশিওতে, মানে দুটো পার্টে দুটো রেশিওতে ডিভাইড করেছে। এবার আরেকটা কন্ডিশন বলছে ইফ দ্য সেকেন্ড সাম অফ মানি ইজ টুয়াইস অফ দ্য ফার্স্ট সাম, দ্বিতীয় অর্থের পরিমাণটা প্রথম অর্থের ডবল। তাহলে বলছে হুইচ সন রিসিভ দ্য লার্জেস্ট পার্ট, তাহলে কোন ছেলে সবচেয়ে বেশি টাকা পাবে। তো আমি সিম্পল একটা ব্যাপার, দু রকম মানি আছে, ফার্স্ট সাম আর এটা হচ্ছে সেকেন্ড সাম, চারজনের মধ্যে ভাগ করেছে আরএসটিউ, সেটা আমি পরে লিখব। তো প্রথম সামটা রেশিও ছিল কত 4:3:2:1, আচ্ছা পরের সামটা রেশিও কত আছে 5:6:7:8, ঠিক আছে। এবার আমাদের একটা কন্ডিশন দিয়ে যে সেকেন্ড সামটা ফার্স্ট সামের ডবল। তো আমরা এতক্ষণে শিখেছি যে ইকুয়াল কিভাবে করতে হয়, সাম দিয়ে যদি অল্টারনেট করে গুণ করে দিয়ে ইকুয়াল হয়ে যায় সামটা, আগে প্রথমে আমরা ইকুয়াল আকারে লিখব, তারপরে ডবল ট্রিপল যাই করুন করব। তো প্রথমে আমরা ইকুয়াল করব কিভাবে, ক্রস, এর যোগফল এখানে গুণ হবে আর এর যোগফল এখানে, এটা যোগ করলে কত 8 7 15 20 26, তাহলে এখানে 26 গেল, আর এটা যোগ করলে কত 4 3 7 আর 3 10, তাহলে এখানে 10। এটা করলে কি হলো দুটো পার্ট ইকুয়াল হয়ে গেল, এই টোটাল সামটা ইকুয়াল হবে, ঠিক আছে। এবার কন্ডিশন বলেছে if the second sum of money is twice of the first sum, সেকেন্ড সামটা ফার্স্ট সামের ডবল। তাহলে সেকেন্ড সামটা ফার্স্ট সামের ডবল হবে, মানে ফার্স্ট সামটার সাথে যদি 1 গুণ হয় সেকেন্ড সামটার সাথে কি হবে 2 গুণ হবে, তাহলে অটোমেটিক দেখো টোটালটা করো, এই টোটাল যা ভ্যালু আসবে এই টোটালের ভ্যালু সেটা ডবল হবে সবসময়, ঠিক আছে। এবার আমরা এর সাথে গুণ করব। তো গুণ করার আগে একটু যদি এখানে কাটাকুটি করে ছোট করা যায় করে নেব। দেখো 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে এটা কত 13 আসছে, তাহলে এটা 13 এটা 10 আর কাটছে না। এবার গুণ করে দিচ্ছি, 13 কত 4 13 4 13 52, 3 13 39, 13 গুণ 2 26 আর 13 একে 13, এটা গেল। এটা 10 দিয়ে গুণ করছি 50 60 70 80, এটা হচ্ছে আর এস টি ইউ চারজন ছেলের নামে।
তাহলে চারজন ছেলে টোটাল কে কত টাকা পাচ্ছে, যোগ করে দিচ্ছি 52 আর 50 কত 102, এটা কত পাচ্ছে আমাদের, এটা আসছে তোমার 99, এটা কত আসছে 96, এটা অ্যাড করলে 93। তাহলে which son received largest part, তাহলে সবচেয়ে বেশি কে পেল, তার মানে আর যে সন ছিল সেই সনটা কি সবচেয়ে বেশি টাকা পাবে। তাহলে এখানে আমাদের অ্যানসার কত হবে আর। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা দেখো নেক্সট অঙ্ক বলছে টু ক্যান্ডেলস অফ দ্য সেম হাইট আর লাইটেড এট দ্য সেম টাইম, মানে দুটো ক্যান্ডেল বা দুটো মোমবাতি, দুটোর হাইট সমান, দুটোকে একই সময় আগুন লাগানো হয়েছে, ঠিক আছে, মানে ধরানো হয়েছে। বলছে ফার্স্ট ইন কনজিউমড ইন 4 আওয়ার্স, মানে প্রথম যে মোমবাতি সেটা 4 ঘন্টায় পুরোটা পড়ে, দ্য সেকেন্ড ইন 3 আওয়ার্স, তাহলে সেকেন্ড মোমবাতিটা 3 ঘন্টায় পুরোটা পড়ে। বলছে অ্যাজিউমিং দ্যাট, ধরে নাও ইচ ক্যান্ডেল বার্নস অ্যাট ইটস ওন কনস্ট্যান্ট রেট, মানে প্রত্যেকটা ক্যান্ডেল তাদের নিজস্ব কনস্ট্যান্ট রেটে পুড়ছে। তার মানে ব্যাপারটা কি, ধরো আমরা যখন মোমবাতি ধরাই তখন কি হয়, বায়ু প্রবাহ যদি বেশি হয় মোমবাতিটা তাড়াতাড়ি পুড়ে যায়, বায়ু প্রবাহ কম হলে মোমবাতিটা একটু দেরি করে পড়ে, বেশি সময় জ্বলে, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে, ধরে নিতে বলছে যে বার্নিং রেটটা কনস্ট্যান্ট, কোনো কিছুর দ্বারা প্রভাবিত হচ্ছে না, তাহলে আমাদের কি ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে ধরে নিলাম যে বার্নিং রেটটা কনস্ট্যান্ট। এবার বলছি ইন হাউ মেনি আওয়ার্স আফটার বিং লাইটেড, মানে মোমবাতিগুলোতে আগুন ধরানোর কত ঘন্টা পর বা কতক্ষণ পর, the first candle has twice the height of the second candle, ফার্স্ট ক্যান্ডেলের হাইটটা সেকেন্ড ক্যান্ডেলের দ্বিগুণ হয়ে যাবে। তো কি করে হবে এটা একটু ডেসক্রাইব করি ব্যাপারটা। তো সবার প্রথমে দেখবো আমরা লাইট মানে মোমবাতিগুলোর হাইট দুটো সেম আছে, তো আমরা প্রথমে দুটো হাইটকে সেম করে দিলাম, ঠিক আছে। মোমবাতি দুটো হাইট সেম, দুটো হাইটই আমরা কি ধরলাম 1 পার্ট, মানে হাইটটাকে আমরা ধরে নিচ্ছি 1 পার্ট, ঠিক আছে। মোমবাতির হাইটটাকে ধরলাম কত 1 অংশ। এবার প্রথম মোমবাতিটা বলছে 4 ঘন্টায় পুড়ে যায়, তার মানে 4 ঘন্টায় কতটা পুড়ছে 1 অংশ, তাহলে 4 ঘন্টায় যদি 1 অংশ পড়ে 1 ঘন্টায় কত পুড়ছে 1/4 অংশ, তার মানে প্রথম মোমবাতিটা 1 ঘন্টায় পুড়বে কতটা 1/4 অংশ। সেকেন্ড মোমবাতি, কারণ দুটোর হাইট সমান ছিল, এটা যদি 1 অংশ হাইট হয় এই মোমবাতিটাও 1 অংশ, সেকেন্ড মোমবাতি কত ঘন্টায় পুড়ছে 3 ঘন্টায়, তো 3 ঘন্টায় পুড়লো কত 1 অংশ, তাহলে 1 ঘন্টা 1/3 অংশ। এই হলো মেন ব্যাপার। এবার আমাদের বলেছে আগুন ধরানোর কতক্ষণ পর, কত সময় পর, তাই তো ওই টাইমটা, ওই রিকোয়ার্ড টাইম, ওই টাইমটাকে আমরা কি করলাম, ওই টাইমটাকে আমরা ধরে নিচ্ছি কত x আওয়ার্স। ধরলাম আগুন ধরানোর x ঘন্টা পরে প্রথম ক্যান্ডেলের হাইট সেকেন্ড ক্যান্ডেলের হাইটটা দ্বিগুণ হবে। এবার দেখো এখানে সবচেয়ে তাড়াতাড়ি পুড়ছে কোন ক্যান্ডেলটা, সেকেন্ড ক্যান্ডেল, কারণ 3 ঘন্টায় পুড়ে যায়, ওটা কিন্তু 4 ঘন্টা বেশি সময় নেয়, তার মানে সেকেন্ড ক্যান্ডেলটা তাড়াতাড়ি পুড়বে, ফার্স্ট ক্যান্ডেলটা ধীরে ধীরে পুড়বে। তাহলে ফার্স্ট ক্যান্ডেলের হাইটটা ধরানোর কিছুক্ষণ পরের থেকে কিন্তু সবসময় সেকেন্ড ক্যান্ডেলের থেকে বেশি থাকবে, ঠিক আছে। তো আমাদের x ঘন্টায় 1 ঘন্টায় ফার্স্ট ক্যান্ডেল পুড়লো 1/4 অংশ, তাহলে x ঘন্টায় পুড়লো কত x/4, তাহলে x ঘন্টায় এই ক্যান্ডেলটা পুড়ে গেল কত অংশ x/4 অংশ। একইভাবে সেকেন্ড ক্যান্ডেলটা তাহলে x ঘন্টায় বেশি পুড়বে, কারণ ওর বার্নিং রেটটা বেশি, তাহলে ও x ঘন্টায় পুড়ছে কত একটু বেশি পুড়ছে, কতটা ধরো x/3, 1 ঘন্টায় 1/3, x ঘন্টায় কত x/3। এবার দেখো তাহলে ফার্স্ট ক্যান্ডেলের হাইট এখন এতটা আছে, কারণ এতটা পুড়ে গেছে এতটা বাকি আছে, তাহলে এই হাইটটা কত হচ্ছে আমাদের, প্রথম ক্যান্ডেলের এই হাইটটা কত, টোটালটা হচ্ছে 1 অংশ, তার থেকে x/4 পুড়ে গেছে, তাহলে এখন হাইটটা কত 1 - x/4। একইভাবে সেকেন্ড ক্যান্ডেলের হাইটটা কত, টোটালটা 1, তার থেকে x/3 পুড়ে গেল 1 - x/3। এবার দেখো এবার বলেছে যে এই x ঘন্টা পরে কি হবে, ফার্স্ট ক্যান্ডেলের হাইটটা সেকেন্ড ক্যান্ডেলের হাইটের ডবল হবে, তার মানে ফার্স্ট ক্যান্ডেলের হাইট হচ্ছে 1 - x/4, সেকেন্ড ক্যান্ডেলের হাইট 1 - x/3, ফার্স্ট ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলের ডবল, রেশিওটা কত তাহলে 2:1 মানে 2/1। এখান থেকে ইজিলি x এর ভ্যালু চলে আসবে, ওটাই আমাদের অ্যানসার। তো আমরা জাস্ট ক্যালকুলেট করে দিচ্ছি, ক্রস গুণ করলে কত আসছে এখানে 1 - x/4 আর w দিয়ে গুণ করলে 2 - 2x/3, এদিকে আনলে 2x/3 - x/4, 1 টা পাশে গেলে মাইনাস হয়ে গেল 1, ক্যালকুলেট করলে 12
8 মাইনাস 3 মানে 5x বাই 12 ইকুয়ালস টু 1। তাহলে x ইকুয়ালস টু 12 বাই 5 কি আসছে আওয়ার। আচ্ছা 5 দিয়ে গেলে 5 দুগুণে 10 মানে 2 আওয়ার্স। আর ফ্র্যাকশন থাকছে কত 2 এর 5, ওটাকে আমরা কি করলাম ইনটু 60 করলাম, তাহলে মিনিট হয়ে গেল। অপশনে আওয়ার থাকতে পারে, আওয়ার মিনিট মেশানো থাকতে পারে। তাহলে এটা আমাদের আসছে 2 আওয়ার্স। এটা ক্যালকুলেট করলে 12 দুগুণে 24 মানে 24 মিনিটস। তা আমাদের অ্যানসার যদি আওয়ার থাকে তাহলে হবে কত 2 পূর্ণ 2 এর 5 আওয়ার। আর যদি আওয়ার মিনিট মেশানো থাকে তাহলে অ্যানসার কত হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। এটা একটু বড় অঙ্ক ছিল। তার মানে আগুন ধরানোর 2 ঘন্টা 24 মিনিট পরে ফার্স্ট ক্যান্ডেলের হাইটটা সেকেন্ড ক্যান্ডেলের হাইটের ডবল হচ্ছে। তাহলে অ্যানসার হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এতটাই করালাম রেশিও প্রপোর্শন। আশা করি ক্লাসটা ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।